সারাদিন এত ব্যস্ত হয়ে আছে যে একবারও কথা বলার সুযোগ পেলাম না। পাটা কতটা পুড়েছে সেটাও বলেনি। কাল মহাভোগ রান্না জোগাড়, যতবার যাচ্ছি কথা বলতে কেউ না কেউ ঠিক চলে আসছে। আমি অপেক্ষা করব, দেখি না সব সেরে কখন ফেরে। এ কি ছোটদাদা বাবু, আপনি এখনো জেগে আছেন? তোমার জন্যই তো জেগে আছি। কিছু বলবেন? বসো এক পাশে। বসবো? আরে কেন, কি হয়েছে ছোটদাদা বাবু, আমাকে বলুন। বসো। কি হয়েছে বলবেন। দেখি পাটা দেখি। না, আর একদম পায়ে হাত দেবেন না আপনি। আলবাত কিছু একটা হয়েছে। এতক্ষণ তুমি জ্বলন্ত ছোবড়ার উপরে দাঁড়িয়েছিলে, কিছু হয়নি? এটা হতে পারে? দেখি। বললাম তো কিছু হয়নি আমার ছোটদাদা বাবু। হ্যাঁ, আর জ্বর সেটাও হয়নি, তাই না? দেখুন, আপনি তো আমার জন্য অনেক কিছু করেছেন। সারা রাত জেগেছিলেন আমার জন্য, আমাকে ওষুধ খাইয়েছেন, জল পট্টি দিয়েছেন। আর তুমি তুমি কিচ্ছু করনি, তাই না? তোমাকে হাজারবার বারণ করার সত্ত্বেও তুমি পরীক্ষাটা দিলে কেন? শুধুমাত্র নিজেকে এই বাড়ির যোগ্য প্রমাণ করার জন্য। আরে করে নিয়েছো তো প্রমাণ, তোমাকে গুরুদেবও মেনে নিয়েছে। কিন্তু এখন এই অসুস্থ শরীর নিয়ে সারাদিন রান্না করার কি মানে? থাক না ছোটদাদা, আমি তো কষ্ট করে কিছু করছি না, আমি যা করার স্বেচ্ছায় করছি। আর সত্যি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ছোটদাদা বাবু, এই মহাভোগ রান্নার জোগাড় করতে গিয়ে আমার এত ভালো লাগছে না। তুমি এত কিছু সহ্য করে নাও কি করে নিলা? কি করে পারো? এত মনের জোর তুমি পাও কোথা থেকে? একজন স্ত্রীর কাছে মনের জোরের যাবতীয় উৎস যে তার স্বামী ছোটদাদা বাবু, তার উপর এমন দেবতার মতো ভালো একজন মানুষ আপনি। প্রতিদিন যা করি, যেটুকু করি, আমি নিজে ধন্য হই পারে। আমি তোমার মন বুঝি নিলা, বুঝি যা যা করছো করে চলেছ তার কারণ কি। কিন্তু আমি কি পারবো তোমায় তোমার যোগ্য সম্মান দিতে? ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ না ছাই। আমি শিওর ওই মেয়েটা টুকটাক জানে। বাপরে বাপ, গুরুদেবকেও একেবারে গলিয়ে ফেললো। এইভাবেই না ও এক এক করে সবার মন জয় করে নিয়েছে। মা তো আগেই বলেছিল, এখন বাবাও। জেঠিমাকেও পেড়ে ফেলেছে। তোমাদের জেঠিমা সে তো একেবারে ভগবান বলতে, দেবতা বলতে একদম অজ্ঞান। গুরুদেবকে তো আনেননি, যেন মনে হচ্ছে করে পদ্ম ফুলের উপর বসে থাকা প্রজাপতি ব্রহ্মাকে নিয়ে এসেছেন, যার একটা কথা হচ্ছে বেদ বাক্য। আমি জাস্ট ভাবতে পারছি না বড় বৌদি, যে নীলা এক এক করে সব পরীক্ষায় পাশ করে গেল। কিন্তু এটা আমাদের ভাবা উচিত ছিল যে মেজ বৌদির মতো ঘোরের মহিলাকে সোজা করে দিতে পারে, সে যে চুপচাপ থাকবে না, সেটা আমাদের বোঝা উচিত ছিল। না জানি এবার আমাদের কি হাল করবে। করলেই হলো, আমরা কি চুপচাপ বসে থাকবো নাকি? মজা বার করে ছাড়বো। এই ছেড়ে ধরে ধরে ছেড়ে সৌমিলি কি করতে পেরেছে? হ্যাঁ, কি অবস্থা আজকে ওর? এই বাড়িতে ওর পজিশনটা দেখো, আর আজকে নীলার পজিশনটা দেখো, বিচার করো আগে। তুমি কি বলতে চাইছো? আমরা কিচ্ছু করবো না, চুপচাপ বসে দেখবো? হ্যাঁ, না, আমি অন্তত চুপ করে বসে থাকতে পারবো না, কিছু একটা করতেই হবে। ভাই একদম ইন্ধন দিবি না। আরে বাবা, বুঝতে পারছিস না যেটা উচিত? এই উচিত অনুচিত তোর পকেটে পুরো রাখ। উচিত শেখাচ্ছে, তুই তো দরকারে শ্বশুর বাড়িতে চলে যাবি, আমরা এখানেই থাকবো। আমি কোনো রকম ঝামেলা নিতে পারবো না। এই অনির অবস্থা দেখ, আজ কি অবস্থা ওর। হ্যাঁ, সৌমিলিতা কিছুতেই এই বাড়িতে আনতে পারছে না। আমার মনে হয় বড়দা ঠিকই বলছে, জানো, কিছুদিন দেখি। কিন্তু মেজ বৌদি চুপ করে থাকার লোক নয়, কিছু না কিছু একটা তো করবেই। কিছুই করবে না, বাড়ির বাইরে থেকে ও কিচ্ছু করতে পারে। তুমি চুপ করো। আমার মনে হয় ওই বাড়িতে ঢোকার চেষ্টা করেছে। আমি শিওর ও কারোর না কারোর সঙ্গে ঠিক যোগাযোগ করেছে। তুমি যে আমার কথা রেখেছো, আমি যে কি খুশি হয়েছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ। মোনা, আমার মন বলছে তুমি বেশি সৌমিলির ওপর ভরসা করো না। ও আগের বারও কিছু করতে পারেনি, এবারও পারবে না। কি বললি?
সৌমিলি কি করার চেষ্টা করেছিল? তার মানে তোরা সবটা জানতিস, তোরা সবটা জেনেও একবারও সৌমিলিকে আটকাসনি, বারণ করিস, উল্টে ওকে উস্কিয়েছিস, ধোঁয়া দিয়েছিস। তাহলে তোরাও তো সমান দোষী। একদম বাজে কথা বলবি না। নিজের বইয়ের দোষ আমাদের ঘাড়ে দিচ্ছিস? না তো, একেবারেই না। তোদের দোষ আমি তোদের ঘাড়েই দিচ্ছি। আর আমি তো বলছি না যে সৌমিলি কোনো দোষ করেনি, সৌমিলিও দোষী, কিন্তু তোরাও দোষী, তোমরাও দোষী, সমান দোষ করেছিস, সমান ভুল করেছিস। আর এই কথাটা আমি সময় হলে সবাইকে বলবো, দাদা, সবাইকে বলবো। স্নান সেরে ভোগ রান্নার কাজ শুরু করতে হবে, আর যেন আমার কোনো ভুল না হয়। মা কালী, আমায় পথ দেখিও। গুরুদেব এত বড় দায়িত্ব দিয়েছেন আমায়, সব যেন শুভ হয়। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। সরি, আমি আসলে না, দোষটা আমারই। শীত বলে ভাবলাম চাদরটা টেনে দিয়ে ঘুমটাই ভাঙিয়ে দিলাম। আচ্ছা তুমি বলো তো, তুমি এত ভোরবেলা উঠেছো কেন? অনেক কাজ আছে, আমি যাই, আপনি আবার ঘুমিয়ে পড়ুন। হে মা কালী, আমি যেন ভালো করে ভোগ রান্না করতে পারি, বিন্দুমাত্র ত্রুটি যেন না থাকে। মা, পাশে থেকো, তুমি আমার পাশে থেকো। যার মন এত ভক্তিতে কানায় কানায় পূর্ণ, ঈশ্বর তার পাশে না থেকে পারেন? খুব ভালো করে ভোগ রান্না করতে পারবি তুই। চল রান্না শুরু কর, আমি তোর পাশে আছি, কোনো সাহায্য লাগলে বলে দেব। দাঁড়াও, এসেছিলে তোমাদের কি কাজ? হরে কৃষ্ণ। দেখতে এলাম কি রান্না হচ্ছে, যদি কোনো সাহায্য লাগে। কোনো সাহায্যের দরকার নেই, নীলা পারবে, তুই যা। মা, এইভাবে তাড়িয়ে দিচ্ছ কেন বলো তো? দেখ, বললাম তো একবার, নীলা একাই 100, ও সবই পারবে একা হাতে। আর তাছাড়া গুরুদেব ওকেই রান্না করার দায়িত্ব দিয়েছেন, অতএব একাই করবে। আর আমিও এখানে কিছুই করছি না, একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছি। দাঁড়িয়ে না থেকে যা না এখান থেকে।
করে দেওয়ার মতোই মেয়ে বটে একটা। একা হাতে এত কিছু সামলাচ্ছে, তাও মুখ বুঝে। নীলামা, এবার ভোগ অর্পণ করতে হবে, নিয়ে এসো। এবার এসো নীলামা, তুমি আর তোমার স্বামী হাত জোড় করে বসো পাশাপাশি, আমার সঙ্গে মন্ত্র পড়বে। মন্ত্র তো না, পুষ মন্ত্র মনে হচ্ছে না গিয়ে করে গলাটা টিপে দিই। এবার তোমাদের যা মনোবাসনা ঠাকুরের কাছে চাও, মন থেকে প্রার্থনা করবে মা। তুমি তো জানো ঠাকুর, আমার নিজের জন্য কিচ্ছু চাওয়ার নেই। বসু পরিবারের সবার মঙ্গল করো, আমার পরিবারের সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর আমি যেন সবাইকে নিয়ে চলতে পারি। মাস্টারমশাইয়ের এত বছর ধরে তৈরি করা মান সম্মান যেন রক্ষা করতে পারি। আর আছেন ছোট দাদা বাবু, আমার দেখা এই জগতের সব থেকে ভালো এক মানুষ। আমি যেন ওনার যোগ্য হয়ে উঠতে পারি। তুমি দেখো, সুখ দুঃখে যেন পাশে থাকতে পারি। ওনার সেবা যত্নে কখনো যেন কোনো ত্রুটি না করে ফেলি। আর এই সব কিছুর ওপরে আমার মন বড় অস্থির হয়ে আছে ঠাকুর, গোগল আর মেজদার জন্য। ওরা দুজনেই খুব কষ্ট পাচ্ছে, মুখে হাসি নেই। তুমি ওদের একটু শান্তি দাও, রাতের ঘুম দাও, মনে শান্তি দাও ঠাকুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। অঞ্জন বসু কে আছেন? আমরা থানা থেকে আসছি। কি ব্যাপার অফিসার? এবারের পুত্রবধূকে অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি থেকে বের করার অভিযোগে আপনাকে আমরা গ্রেফতার করতে এসেছি।
বলছেন আপনারা? কে অন্তঃসত্ত্বা? ঠাকুরপোর বিরুদ্ধে থানায় গিয়ে কে নালিশ করবে? হরে কৃষ্ণ, আপনারা বাবার হাতে হাত করা পরাবেন আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বলে মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, গ্রেফতার করবো বললেই হলো। চেনেন মানুষটাকে? চেনার কি দরকার? অভিযোগ এলে আমরা সেই অনুযায়ী ডিউটিটা করি, আর এখন তাই করতে এসছি। অভিযোগ মানে এটা কি? হ্যাঁ, কিসের অভিযোগ? কিসের অভিযোগ? কে দিঘায় তো এক মিনিট স্যার, আপনি দিঘা অভিযোগ বলছে। আরে আজ কি হয়েছে দেখি, দাঁড়ান আমি কথা বলছি, তোমাকে গিয়ে দেখো তো। দাঁড়ান। আচ্ছা অফিসার, কি হয়েছে কি বলুন তো? আমার মনে হচ্ছে দেখুন আপনাদের কোথাও একটা ভুল হয়েছে। এটা অঞ্জন বসুর বাড়ি। হ্যাঁ জানি তো, ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আমাদের কোনো ভুল হচ্ছে না। কে অভিযোগ করেছে? কে অন্তঃসত্ত্বা? অফিসার আপনি প্লিজ সেটা পরিষ্কার করে বলুন আমাকে। শ্রীমতী সৌমিলি বসু। কে? চেনা নিশ্চয়ই নামটা। কি অঞ্জন বাবু? আপনার পুত্রবধূ তো? এ তো পুরো কালকিউটের বিষ ছাড়া। সৌমিলি বাবাকে এত বড় একটা শাস্তি দিচ্ছে, শেষকালে কিনা গ্রেপ্তার। কিন্তু কেন? মেজ বৌদি বেরিয়ে যাওয়ার আগে এত দূর অব্দি গেল? অঞ্জন বাবু, আপনাকে আমাদের সাথে যেতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, অভিযোগ যখন তখন তো যেতেই হবে। মাস্টারমশাই, মাস্টারমশাই, আপনি আমাকে চিনতে পারছেন? আমি 2012-র ব্যাচ। তুমি কুশল? হ্যাঁ স্যার, আপনি আমাকে ভর্তির টাকাটা দিয়েছিলেন, না হলে হয়তো পড়াশোনাটা করতে পারতাম না। আর আজ আমাকে নিজেই নিয়ে যেতে হচ্ছে আপনাকে, উপায় নেই। আমি জানি আপনার মতো মানুষ এরকম অন্যায় কাজ করতেই পারে না। কুশল বলছি, হচ্ছে নাকি? হ্যাঁ, এই ডিউটির সময় এসব কথাবার্তা কি? এর কোনো মানেই হয় না। এরকম লোকদের আমার খুব চেনা আছে। এরা বাইরে ভালো মানুষ সেজে থাকে আর বাড়িতে পুত্রবধূর উপর নির্যাতন করে। সব ভদ্রলোকের মুখোশ পরা। সবাই ভাবে খুব ভালো মানুষ, তারা এর আসল রূপটা জানতে পারে না। লকআপে নিয়ে গিয়ে 2-4 ঘা দিলে না, সব ভালো মানুষই বেরিয়ে যাবে। অফিসার! কি বলছেন? কি গলা নামিয়ে? নামবে না গলা। একজন দেবতুল্য মানুষকে 2-4 ঘা দেওয়ার হুমকি দিলে নীলার গলা নামবে না। যা করার আছে করে নিন আপনি। মনে করিয়ে দিই আপনাকে, আপনি ডিউটি করতে এসেছেন, বাবাকে ব্যক্তিগত অপমান করতে নয়। কাজেই যা বলছেন বুঝে বলুন। মনে রাখবেন, উনি একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর। ওনাকে সম্মান নাই করতে পারেন, কিন্তু ওনাকে অসম্মান করার কোনো অধিকার আপনার নেই। বাহ, চোরের মায়ের বড় গলা। চোর? কাকে চোর বলছেন আপনি? হ্যাঁ, নীলা, নীলা কথা বাড়াস না, চুপ করে যা। না মা, আমি চুপ করব না। ওনাকে বলতেই হবে উনি কাকে চোর বলছেন। প্রমাণ আছে কোনো আপনার কাছে? আছে প্রমাণ? বলুন। আমি যদি আজকে আপনার নামে গিয়ে কমপ্লেন করি যে আপনি আপনি আমাদের বাড়িতে ঢুকে এসে চুরি করার চেষ্টা করছেন, তাহলে কি আপনি চোর হয়ে গেলেন, নাকি আমি মিথ্যেবাদী হয়ে গেলাম? বলুন, উত্তর দিন। তোমার সাহস তো দেখছি মারাত্মক। একজন অন ডিউটি পুলিশ অফিসারকে তুমি অপমান করছো। অপমান করছি না অফিসার, আমি শুধু আপনাকে বোঝাতে চাইছি যে বাবা কোনো দোষ করেননি। উনি কোনোদিন কোনো অন্যায় করেননি, উনি শুধুমাত্র অভিযুক্ত। ওনাকে জোর করে ফাঁসানো হচ্ছে, আর আপনি আপনি ওনার নামে যা খুশি তাই বলে চলেছেন। সেটা অপমান। কুশল, এখানে দাঁড়িয়ে আর একটা কথাও নয়, ওনাকে গাড়িতে তোলো। স্যার আসুন।
কি করছেন আপনারা? মেজো বৌদি নিজে মিথ্যে কথা বলেছে। আরে বাবা, মেজো বৌদি নিজেই অপরাধী, তাই জন্য তো নিজের দোষে এই বাড়ি থেকে বেরিয়েছে। এর মধ্যে আমার বাবার কোনো দোষই নেই। আর তার উপরে আমি আপনাকে এখান থেকে আমার বাবাকে নিয়ে যেতে দেবো না, কিছুতেই না। আপনি পুলিশের কাছে বাধা দেবেন? তাহলে কিন্তু কি? আপনারা ভুল করছেন, আপনারা অন্যায় করছেন, তাই বাধা তো দিতেই হবে। দীপু শান্ত, মাথা ঠান্ডা কর। এসব ডোমেস্টিক ভায়োলেন্সের কেস কিন্তু খুব একটা সহজ নয়। যেটা বলার থানায় গিয়ে বলবেন। কুশল, নিয়ে চলো না। আপনি আমার বাবাকে নিয়ে যেতে পারবেন না, আমি দেব না। আমিও দেব না। দেখি কি করেন আপনারা। এবার মনে হচ্ছে দুটোকেই তুলে নিয়ে যায়। যাক যাক, একটু দৌড় জীবন একটু নিয়ে যাক। না, তাই বলে পুলিশ বাবাকে নিয়ে যাবে? এটা আটকাতে হবে। একদম চুপ, আটকাতে হবে। নিয়ে যাক, তবে ছাড়াতে তো টাকা খরচ হবে, আটকাতে হবে।